দিল্লি বিস্ফোরণের পর যে তথ্যগুলো আমাদের সামনে এসেছিল তা কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দিয়েছিল যে দিল্লি শুধু আক্রমণের জন্য পাকিস্তানের এই হোয়াইট কলার সোকল ডাক্তার মডিউল টেরোরিস্টরা কিন্তু কাজ করেনি। তাদের লক্ষ্য কিন্তু ছিল আরো বড়। একাধিক তথ্য এটা আমাদের সামনে নিয়ে এসেছিল যে দিল্লির পাশাপাশি অন্তত আরো 30টা জায়গায় আক্রমণের পরিকল্পনা তারা করেছিল। এমনকি সেই লিস্টে কিন্তু অযোধ্যা রাম মন্দির কিংবা দিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জায়গা তারা কিন্তু আইডেন্টিফাই করেছিল, তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। এবং পাশাপাশি আরো একটি অ্যাটাক, যাকে রিসিন অ্যাটাক বলা হয়েছে, জৈব রাসায়নিক প্রয়োগে আক্রমণের ছক, তা কিন্তু লখনৌর আরএসএস এর অফিসকে টার্গেট করেও কিন্তু করা হয়েছিল। অর্থাৎ দিল্লি বিস্ফোরণের পিছনে অনেকগুলো বিস্ফোরণের ছক কিন্তু লুকিয়েছিল, যা আমাদের গোয়েন্দারা তৎপরতার সঙ্গে কিন্তু ভেস্তে দিয়েছেন। দিল্লি বিস্ফোরণকে অনেকে বলেন প্রি ম্যাচিওর এক্সপ্লোশন, কারণ এই বিস্ফোরণ নাকি করার কথা ছিল 6ই ডিসেম্বর, যেদিন বাবরি মসজিদে ধ্বংসলীলা চালানো হয়। সো কল্ড ধ্বংসলীলা চালানো হয়েছে এইরকম ডায়েরিতে লেখা ছিল। অর্থাৎ 6ই ডিসেম্বর তারা পরিকল্পনা করেছিল, কিন্তু এর আগে তারা দিওয়ালিতেও একবার চেষ্টা করেছিল, যা করা সম্ভব হয়নি গোয়েন্দা তৎপরতার জন্য। যদি 6ই ডিসেম্বর তারা না করতে পারতো, তাদের নেক্সট টার্গেট ছিল 26শে জানুয়ারি 2026, প্রজাতন্ত্র দিবসের দিন। অর্থাৎ এই একাধিক প্ল্যান যখন আমাদের সামনে আসে, তখন কিন্তু এক ফেক আইএস অফিসারকে ভারতের গোয়েন্দারা ধরলেন। সন্দেহ করা হচ্ছে তিনি নাকি দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত, কারণ যখন এই বিস্ফোরণ হয়েছে তখন তিনি দিল্লিতেই ছিলেন। এবং এই মহিলার সঙ্গে ধারাবাহিকভাবে পাকিস্তানের একাধিক চ্যাট, একাধিক মেসেজ, ফান্ড ট্রান্সফার, সমস্ত প্রমাণ কিন্তু কালকে পাওয়া গেছে। এবং শুধু আইএস অফিসার নয়, যে খবর আরো চমকে দেওয়ার মতো তা হলো গুরগাঁও হাইকোর্টে কর্মরত প্র্যাকটিস করে এই রকম একজন আইনজীবীকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে গুপ্তচর বৃত্তির জন্য। এবং আজকে এই দুটো খবর যদি আপনারা ডিটেলিং এ শোনেন, তাহলে বোঝা যাবে দিল্লি বিস্ফোরণের পিছনে যে বড় বিস্ফোরণগুলো ছক পাকিস্তানের পক্ষ থেকে করা হয়েছে, এবার সেই বিস্ফোরণের ছকের সঙ্গে জড়িত এজেন্টগুলোকে ধরার চেষ্টা ভারতের গোয়েন্দারা করছেন। নিঃসন্দেহে ভয়ানক প্রবৃত্তি, কারণ আমাদের আশেপাশে ছড়িয়ে থাকা এই ধরনের মানুষগুলো কারা পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করছেন, কারা ভারতকে অশান্ত করার চক্রান্ত করছেন, তা বোঝা কিন্তু সাধারণ মানুষের পক্ষে সত্যি মুশকিল। যে খবর সামনে এসে সেখানে বলা হচ্ছে কালকে মহারাষ্ট্র থেকে এক ফেক আইএস কে গ্রেফতার করা হয়েছে, যার নাম কল্পনা ভাগবত, যিনি কিন্তু নারী আইএস। এবং তার কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে তিনি দিনের পর দিন পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে লিঙ্ক আপ রেখেছিলেন। তাকে কালকে মহারাষ্ট্রের এক লাক্সারি হোটেল থেকে অ্যারেস্ট করা হয়। 2017 সালে তার কাছে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে, এবং যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পরবর্তীকালে ফেক আইএস এর অ্যাপয়েন্টমেন্ট লেটার হিসাবে গোয়েন্দা সংস্থা কিন্তু জানাচ্ছে। তথ্য বলছে তিনি ধারাবাহিকভাবে আফগানিস্তান এবং পাকিস্তানের একাধিক এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখতেন, এবং তার যে বয়ফ্রেন্ড আশরাফ খলিল, তিনি এই মুহূর্তে আফগানিস্তানে আছেন, এবং তার ভাই যার নাম আভেদ খালি, তিনি এই মুহূর্তে পাকিস্তানে আছেন। এবং আফগানিস্তান এবং পাকিস্তানে বসে এই পার্টিকুলার নারীর সঙ্গে, ফেক আইএস এর সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রাখতো এরা, এবং একাধিক ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারের ডকুমেন্ট তারা কিন্তু এই মহিলাকে কাজে লাগিয়ে নিয়ে নিত ভারত থেকে। যে তথ্য সামনে এসে সেখানে বলা হচ্ছে তার ঘরে দুটো চেক পাওয়া যায়, একটি 19 কোটি টাকার চেক, একটি 6 লক্ষ টাকার চেক। এবার 19 কোটি টাকার চেক ঘরে হঠাৎ করে কে দিল, কোন ট্রান্সফার কি কারণে করা হয়েছে, অনেক প্রশ্ন কিন্তু কালকে গোয়েন্দারা ইতিমধ্যেই তুলে দিয়েছেন। 10টি ইন্টারন্যাশনাল ফোন নাম্বার পাওয়া গেছে, যার মধ্যে আফগানিস্তান পেশোয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির ফোন নাম্বার। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো সেই ব্যক্তিদের মধ্যে একজন পাকিস্তান আর্মি অফিসার এবং একজন পেশোয়ারের যে আর্মি ক্যান্টনমেন্ট বোর্ড আছে তারও দায়িত্বপ্রাপ্ত অফিসারের নাম্বার পাওয়া গেছে। অর্থাৎ বুঝতেই পারছেন এই নেটওয়ার্ক কিন্তু অনেক বড় নেটওয়ার্ক, যেটা আপনি ভাবতেই পারছি না যে পেশোয়ারের আর্মি ক্যান্টনমেন্ট বোর্ডের সদস্য তার নাম্বার, এবং পাকিস্তানের আর্মির বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যের নাম্বার, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রবণতা তৈরি করে। পাশাপাশি আফগানিস্তানের এম্বাসির নাম্বার পাওয়া গেছে। এবং আরো চমকে দেওয়ার বিষয় কি জানেন, যে এই ফোন থেকে একটি ফোন নাম্বার পাওয়া গেছে যা সেভ করা ছিল হোম মিনিস্টার ওএসডি, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের ওএসডির নাম্বার। ফলে আলটিমেটলি গোয়েন্দারা জানতে চাইছেন যে এই নাম্বারগুলোর পিছনে অ্যাকচুয়ালি কোন
গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে, আদতে এই নাম্বারগুলো কার নাম্বার এবং এই নাম্বারগুলো কিভাবে এই ফেক আইএস এর সঙ্গে অ্যাসোসিয়েটেড, এবং বুঝতেই পারছেন এক অনেক বড় চক্র দিল্লি বিস্ফোরণের নেপথ্যে যে চক্র কাজ করেছে আমাদের সামনে কিন্তু ধারাবাহিকভাবে এখন এক্সপোজড হয়ে যাচ্ছে। শুধু এই ফেক আইএস নয়, কালকে হরিয়ানা থেকে এক আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে যার নাম রিজওয়ান, এবং এই গ্রেফতারটি হয়েছে হরিয়ানার নূর ডিস্ট্রিক্টে, এবং এই ব্যক্তি গুরগাঁও কোর্টে প্র্যাকটিস করেন নিয়মিত, এবং ইনি নাকি ধারাবাহিকভাবে পাকিস্তানের আইএসআইকে আমাদের সেন্ট্রাল ইনভেস্টিগেশন অফিসার, সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং ভারতের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ডাটা ধারাবাহিকভাবে স্প্রেড আউট করেছেন। এবং এই ব্যক্তির সঙ্গে জড়িত আরও একজন লয়ার কিন্তু কালকে স্বীকারই করে নিয়েছেন যে তিনি কোটি কোটি টাকার বিনিময় ভারতের আইএসআই হ্যান্ডেলারের সঙ্গে কানেকশন রেখেছেন এবং আইএসআই হ্যান্ডেলারের মাধ্যমে কোটি টাকা হাওয়ালা যোগে ভারতবর্ষে ঢুকিয়েছেন। অর্থাৎ বুঝতেই পারছেন, এতদিন শুনতাম ডাক্তার এবং যারা সমাজের বিচক্ষণ ব্যক্তি তারা নাকি এই ধরনের খারাপ কাজ করেন না, এখন ডাক্তার মডিউল ভারতকে ভাঙার চক্রান্ত করেছে, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে সাধারণ মানুষের উপর বিস্ফোরণ করিয়েছে। এখন দেখা যাচ্ছে আইএএস লয়ার এই লেভেলের মানুষও কিন্তু ভারত বিরোধী এই ধরনের ষড়যন্ত্রে জড়িয়ে আছে, এবং গোয়েন্দাদের কাজটা কিন্তু এখানেই টাফ হয়ে যাচ্ছেন। ফলে আপনি আইডেন্টিফাই করতে পারছেন না যে সমাজের কোন ধরনের মানুষ আসলে ভারতের বিপক্ষে এই ধরনের চক্রান্ত করছে, এবং সে চক্রান্ত নয়, বিস্ফোরক দিয়ে ভারতের বিভিন্ন স্থানকে উড়িয়ে দেওয়া চক্রান্ত। ফলে বুঝতে পারছেন কতটা টাফ কাজ আমাদের গোয়েন্দা দপ্তর এবং সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সিরা ধারাবাহিকভাবে করে যাচ্ছেন। আর এই সকল ভারতীয়রা ভারতীয় সেজে গুপ্তচর বৃত্তি করে যাচ্ছেন এবং আসিম মুনিরের দালালি করে যাচ্ছেন টাকার জন্য, ভাবলে অবাক লাগে। যাই হোক, এই রিজওয়ান নামক যে ব্যক্তিটিকে অ্যারেস্ট করা হয়েছে সেই ব্যক্তির সঙ্গে আরো একটি ব্যক্তির যোগাযোগ কিন্তু আমাদের সামনে এসছে। তার নাম মোহাম্মদ তারিফ। তিনি ভারতের যত সেন্সিটিভ মিলিটারি ইনফরমেশন ধারাবাহিকভাবে পাকিস্তানের আইএসআই কে সরবরাহ করেছে। এমনকি এই ব্যক্তির নাকি কাজই ছিল ফেক নামে সিম কার্ড জোগাড় করা, এবং আরো ইম্পর্টেন্ট বিষয় হলো পাকিস্তান হাই কমিশনের অফিস, সেখানে যারা আসতো এই ব্যক্তি নাকি এজেন্ট হয়ে তাদেরকে সিম কার্ড জোগাড় করে দিতেন। অর্থাৎ ভারতীয়রাই দেখুন ভারতের পিছনে ছুরিটি মারছে, পাকিস্তানের আইএসআই, পাকিস্তান হাই কমিশনার, এম্বাসি এদের থেকে কোটি কোটি টাকা নিয়ে এই ধরনের ভারত বিরোধী পরিকল্পনাগুলো দিনের পর দিন করে যাচ্ছেন। তবে ভারতের গোয়েন্দারা কালকে যেভাবে দুজনকে দুটো অন্য প্রান্ত থেকে অ্যারেস্ট করলেন, তাদের মধ্যে নিজস্ব মধ্যে লিঙ্ক আপ থাকলেও আলটিমেটলি ভারতের গোয়েন্দারা যে বড়সড় এক চক্রান্ত ভেস্তে দিল তা কিন্তু নিশ্চিত। স্যালুট টু অজিত দোভাল এবং এন্টায়ার ইনভেস্টিগেশন টিম, যে বড়সড় বিপদের হাত থেকে ফের একবার তারা ভারতকে কিন্তু রক্ষা করলেন। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা চ্যানেলটি দেখছেন ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, পরবর্তী আপডেটগুলো তাহলে আপনারা খুব সহজে পেতে পারেন। ধন্যবাদ।